বর্তমানে পৃথিবীতে কত পরিমাণ খনিজ তেল রয়েছে জানেন? প্রায় 1.73 ট্রিলিয়ন ব্যারেল। মানে আপনি যদি আমাদের পশ্চিমবঙ্গকে একটি পুকুর হিসাবে কল্পনা করেন, তাহলে সেই পুকুরকে এই 1.73 ট্রিলিয়ন ব্যারেল খনিজ তেল দিয়ে অনায়াসেই ভর্তি করে দেওয়া যাবে। আর এই বিপুল পরিমাণ পেট্রোলিয়ামের 50 থেকে 60% রয়েছে মিডল ইস্টের মাটির তলায়, অর্থাৎ সৌদি আরব, ইরান, ইরাক এই সমস্ত দেশগুলিতে। কথায় বলে, যদি ওপরওয়ালা কারোর কাছ থেকে কিছু কেড়ে নেয়, তাহলে তার বদলে তাকে একটি দারুণ জিনিস উপহার দেয়। এমনটাই হয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে। ওখানে জল নেই, জঙ্গল নেই, চাষের জমিও নেই, কিন্তু আছে বিপুল পরিমাণ খনিজ তেল, যার সাহায্যে ওরা বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। এখন প্রশ্ন হলো, মিডল ইস্টের মাটির তলায় এত তেল এলো কিভাবে? এই ভিডিওর মাধ্যমে আমি সেই তথ্যই আপনাদের সামনে তুলে ধরেছি, তাই দয়া করে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। তেল আবিষ্কারের আগে মিডল ইস্ট ছিল বিশ্বের পিছিয়ে পড়া এলাকাগুলির একটি। ওখানকার লোকেদের আয়ের উৎস বলতে ছিল মূলত খেজুর চাষ, পশুপালন, মুক্ত সংগ্রহ আর হজ যাত্রীদের কাছ থেকে পাওয়া অনুদান। বিংশ শতাব্দীর প্রথমের দিকে তেলের খনি আবিষ্কৃত হবার পর ওই অঞ্চলের অর্থনীতি রাতারাতি বদলে যায়। কিন্তু এখন প্রশ্ন হলো, বিজ্ঞানীরা কিভাবে জানতে পারলো যে ওই অঞ্চলে খনন কার্য চালালে তেলের সন্ধান মিলবে? দেখুন, মিডল ইস্টে বাণিজ্যিকভাবে প্রথম তেল উত্তোলন শুরু হয়েছিল 1908 সালে। কিন্তু ব্যাপারটা এরকম নয় যে 1908 সালের আগে মধ্যপ্রাচ্যের লোকেরা জানতো না যে তেল কি জিনিস। প্রাচীন কাল থেকেই তারা খনিজ তেলের সঙ্গে পরিচিত ছিল। শুধু তাই নয়, তারা এটিকে কাজেও লাগাতো। মধ্যপ্রাচ্যের অনেক জায়গায়, বিশেষ করে ইরান ও ইরাকে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস মাটির নিচে থেকে চুইয়ে উপরে চলে আসতো। কোথাও কোথাও ওগুলো প্রাকৃতিকভাবেই জ্বলে উঠতো। স্থানীয় লোকেরা ওগুলোকে বলতো আতাশগাহ। আতাশগাহের বাংলা মানে হচ্ছে যে আগুন কখনো নেভে না। আপনারা হয়তো জেনে থাকবেন যে প্রাচীনকালে পারস্যের লোকেরা ছিল অগ্নি উপাসক, অর্থাৎ তারা আগুনকে পুজো করত। তাদের উপাসনালয়গুলি ওই সমস্ত আতাশগাহের উপরই গড়ে উঠেছিল। এছাড়াও প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার সময় থেকেই ইরাক, ইরান অঞ্চলের লোকেরা খনিজ আলকাতরাকে বাড়িঘর এবং নৌকা তৈরির কাজে ব্যবহার করে আসছিল। 19বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ড্রিলিং প্রযুক্তি ব্যবহার করে বাণিজ্যিক তেল উত্তোলন এবং রিফাইনিং শুরু হয়। আর তখন থেকেই ইউরোপের শিল্পোন্নত দেশগুলি বুঝে যায় যে এই খনিজ তেলই হচ্ছে ভবিষ্যতের জ্বালানি। তাই ইউরোপীয় কোম্পানিগুলি মিডল ইস্টে তেলের খনি খোঁজার জন্য ঝাঁপিয়ে পড়ে। এরকমই একটি কোম্পানি ছিল কনসেশন সিন্ডিকেট লিমিটেড, যার মালিক ছিল ব্রিটিশ শিল্পপতি উইলিয়াম ডিআরসি। 1901 সালে সে ইরানের তৎকালীন রাজা মুজফফর কাজারের কাছ থেকে সার্ভে করার অনুমতি আদায় করে। এরপর কনসেশন সিন্ডিকেট লিমিটেডের ইঞ্জিনিয়াররা ইরানের জাগ্রস পর্বতের উপত্যকায় তেলের খনির জন্য অনুসন্ধান শুরু করে। দীর্ঘ 7 বছর খোঁজ চালানোর পর অবশেষে 1908 সালের 26শে মে খুজেস্তান প্রদেশের মসজিদি সুলেমান এলাকায় তারা এক বিশাল অয়েল ফিল্ডের খোঁজ পায়। ওই দিন ভোর 4টের দিকে মাটির নিচে ড্রিল করার সময় হঠাৎ তেলের ফোয়ারা আছড়ে পড়ে। বলা হয় সেই ফোয়ারা নাকি মাটি থেকে প্রায় 80 ফুট উঁচুতে উঠেছিল। যাই হোক, এরপর উইলিয়াম ডিআরসি অ্যাংলো পার্সিয়ান অয়েল কোম্পানি নামের নতুন একটি সংস্থা তৈরি করে এবং ইরান থেকে তেল উত্তোলন শুরু করে। ইরানে তেলের খনির খোঁজ পাবার কয়েক দশকের মধ্যেই মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলিতেও একে একে তেলের খনি আবিষ্কৃত হয়ে যায়। কিন্তু এখন কথা হচ্ছে এই ভিডিওর মূল বিষয়বস্তু, যেটা যে মিডল ইস্টে এত তেল এলো কিভাবে। চলুন এবার সেটাই জেনে নিই এই ভিডিওর পরবর্তী অংশে। আমরা যেটাকে খনিজ তেল বা ক্রুড অয়েল বলি, এর গল্প শুরু হয়েছিল আজ থেকে 30-40 কোটি বছর আগে। সে সময়কার পৃথিবী আজকের মতো ছিল না। 40 কোটি বছর আগে পৃথিবীর উত্তর দিকে ছিল লরেশিয়া মহাদেশ এবং দক্ষিণ দিকে ছিল গন্ডোয়ানা মহাদেশ, আর বাকি পৃথিবী জুড়ে ছিল বিশাল এক অগভীর সমুদ্র। এই সমুদ্রের জলে তখন বাস করত বিভিন্ন ধরনের ছোট বড় মাছ। তাই বিজ্ঞানীরা এই সময়কালটিকে মাছের যুগ হিসেবে চিহ্নিত করেছেন। তবে শুধু মাছই নয়, সে সময় সমুদ্রের জলে ভেসে বেড়াতো অসংখ্য আণুবীক্ষণিক জীব, যেমন প্ল্যাংটন, অ্যালগে ইত্যাদি। এদের আকার অতি নগণ্য হলেও এরা সংখ্যায় ছিল প্রচুর। এই জীবগুলো যখন মরে যেত, তখন তাদের মৃতদেহ সমুদ্রের তলদেশে জমা হতো। সাধারণ অবস্থায় মৃতদেহ খোলা বাতাসে থাকলে পচে যায়, কিন্তু সমুদ্রের একদম গভীরে 0% অক্সিজেন থাকে। তাই মৃতদেহগুলো পুরোপুরিভাবে ডিকম্পোজ হতে পারেনি। ধীরে ধীরে এই সমস্ত দেহাবশেষের উপর চাপা পড়তে থাকে কাদা, বালি এবং পলির আস্তরণ। আর এই প্রক্রিয়াটা কোটি কোটি বছর ধরে চলতেই থাকে। সমুদ্রের তলদেশে প্রতি বছর গড়ে মাত্র 0.5 মিলিমিটার পলি জমে, কিন্তু কয়েক কোটি বছর পর এই স্তর কয়েক কিলোমিটার পুরু হয়ে যায়। সমুদ্রের তলায় যখন এইসব হচ্ছিল, তখন পৃথিবীর ভূগোলে চলছিল অন্য এক খেলা, যেটাকে বলা হয় পাত সংস্থান তত্ত্ব বা টেকটনিক প্লেট থিওরি। পৃথিবীর যে উপরিভাগ আমরা দেখতে পাই, এটা আসলে কতকগুলি প্লেটে বিভক্ত। এই প্লেটগুলো সবসময় খুব ধীরে ধীরে নড়াচড়া করে।
একটি প্লেট বছরে মাত্র কয়েক সেন্টিমিটারই সরতে পারে, কিন্তু এই ছোট্ট ছোট্ট মুভমেন্টগুলোই কয়েক কোটি বছর পর বিশাল পরিবর্তন ঘটায়। দুটো প্লেট যখন একে অপরের দিকে এগোয় তখন একটা প্লেট আর একটার নিচে ঢুকে যায়। টেকটনিক প্লেটের এই মুভমেন্টের কারণে সমুদ্রের তলায় জমে থাকা পলির লেয়ার আরো নিচে চাপা পড়ে যায়। এর ফলে তার উপর প্রচন্ড চাপ পড়ে, সাথে বৃদ্ধি পায় তাপমাত্রা, যে কারণে পলির মধ্যে থেকে জল বাইরে বেরিয়ে যায় এবং সেই সঙ্গে জৈব পদার্থগুলি এক জায়গায় জমাট বাঁধতে শুরু করে। এরপর জমাট বাঁধা অর্গানিক ম্যাটারগুলো মোমের মতো এক ধরনের থকথকে পদার্থতে পরিণত হয়, যেটাকে বলা হয় কোরোজিন। এটাই আজকের দিনের ক্রুড অয়েলের প্রাথমিক রূপ। এবারে পলির স্তর যদি 2 থেকে 4 কিলোমিটার নিচে চলে যায় তখন সেখানকার তাপমাত্রা 60 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পৌঁছে যায়। আর এই বিশেষ জোনটাকেই বলা হয় অয়েল উইন্ডো, যেখানে উচ্চ তাপে কোরোজেন ভেঙে গিয়ে হাইড্রোকার্বন তৈরি হয়। হাইড্রোকার্বন বলতে এক কথায় ক্রুড অয়েল আর ন্যাচারাল গ্যাস। এখন ব্যাপার হচ্ছে, তাপমাত্রা যখন 60 ডিগ্রি থেকে 120 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে তখন খনিজ তেল তৈরি হয়, আর তাপমাত্রা যদি 120 থেকে 200 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে তখন তৈরি হয় প্রাকৃতিক গ্যাস। তেল এবং গ্যাস দুটোই খুবই হালকা, তাই যেই স্তরে ওগুলো উৎপন্ন হয় সেখান থেকে ফাটল বা ছিদ্র পথ দিয়ে ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে। এই প্রক্রিয়াটিকে বলা হয় মাইগ্রেশন। এখন প্রশ্ন আসতে পারে যে এইভাবে মাইগ্রেট হতে হতে পেট্রোলিয়াম তো মাটির উপরে চলে আসবে, কিন্তু তার পরিবর্তে নিচে জমা থাকে কিভাবে? দেখুন, প্রকৃতি এখানে একটি আশ্চর্য ব্যবস্থা করে দিয়েছে। আমাদের মাটির তলায় বেশ কিছু শক্ত লেয়ার থাকে যেগুলোকে বলা হয় ক্যাপ রক। ক্যাপ রক মূলত চুনাপাথর, বেলে পাথর অথবা লবণের হয়ে থাকে। তেল বা গ্যাস উৎপত্তি স্থল থেকে উপরের দিকে উঠে এলেও ওই শক্ত লেয়ারের নিচে আটকে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি তেলের খনিগুলি 3টি স্তরের উপর বেশ করে গড়ে ওঠে। প্রথমটি হচ্ছে সোর্স রক, যেখানে তেল বা গ্যাস উৎপন্ন হয়। দ্বিতীয়টি হলো রিজার্ভার রক, যেখানে তেল জমা হয়। আর তৃতীয়টি হলো ক্যাপ রক, অর্থাৎ যার নিচে তেল আটকে থাকে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, তেল যদি এভাবেই তৈরি হয় তাহলে তো পৃথিবীর সব দেশেই তেল থাকার কথা, শুধুমাত্র মিডল ইস্টের দেশগুলিতেই আছে কেন? দেখুন, এর উত্তর পেতে হলে আমাদেরকে আবার 40 কোটি বছর পিছনে যেতে হবে। একটু আগেই আমি বলেছি যে সে সময় পৃথিবীর সমস্ত ভূভাগ প্রধান 2টি মহাদেশে বিভক্ত ছিল, একটি লরেশিয়া ও অপরটি গন্ডোয়ানা। টেকটনিক প্লেটের চলনের কারণে লরেশিয়া এবং গন্ডোয়ানা একে অপরের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছিল। এভাবেই আগাতে আগাতে আজ থেকে প্রায় 30 কোটি বছর আগে লরেশিয়া এবং গন্ডোয়ানা মিলিত হয়ে একটি সুপার কন্টিনেন্ট তৈরি করে, যাকে বলা হয় প্যানজিয়া। প্যানজিয়া কিছুদিন এক অবস্থায় থাকার পর প্রায় 20 কোটি বছর আগে আবার বিচ্ছিন্ন হয়ে যায় এবং 15 কোটি বছর আগে পুনরায় লরেশিয়া এবং গন্ডোয়ানাতে পরিণত হয়। এই সময় এই দুই ভূখণ্ডের মাঝখানে একটি বিশাল অগভীর সমুদ্র তৈরি হয়েছিল, যাকে বলা হয় টেথিস মহাসাগর। বর্তমানের ভূমধ্যসাগর হলো সেই বিশাল টেথিস সাগরের একটি ছোট্ট অংশ। যাই হোক, এরপর আনুমানিক 10 কোটি বছর আগে লরেশিয়া এবং গন্ডোয়ানার মধ্যে ভাঙন শুরু হয়। লরেশিয়া ভেঙে উত্তর আমেরিকা ও ইউরেশিয়া তৈরি হয়, এদিকে গন্ডোয়ানা ভেঙে তৈরি হয় দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া ও আন্টার্কটিকা। গন্ডোয়ানার এই ভাঙনকালে ভারত প্লেট খুব দ্রুত গতিতে উত্তর দিকে আগাতে থাকে এবং 5 কোটি বছর আগে ইউরেশিয়া প্লেটে গিয়ে ধাক্কা মারে। এর ফলে টেথিস মহাসাগরের পলি প্রচন্ড চাপে কুঁচকে গিয়ে উপরের দিকে উঠে যায়, আর এভাবেই গঠিত হয় হিমালয় পর্বতমালা। ভারত প্লেটের মতো ঠিক একইভাবে আজ থেকে প্রায় 3 কোটি বছর আগে আরব প্লেট আফ্রিকা প্লেট থেকে বিচ্ছিন্ন হয়ে ইউরেশিয়া প্লেটে গিয়ে ধাক্কা মারে এবং ইউরেশিয়া প্লেটের নিচে ঢুকে যায়। এর ফলে টেথিস সাগরের একটি বড় অংশ উপরের দিকে উঠে যায়। এই অংশটাই আজকের মিডল ইস্ট। আপনি যদি একজন সচেতন দর্শক হন তাহলে একটা প্রশ্ন আপনার মনে নিশ্চয়ই আসবে, সেটা হচ্ছে হিমালয় পর্বতমালা এবং মিডল ইস্ট উভয়েই টেথিস সাগর থেকে উঠেছে, তাহলে হিমালয়ের নিচে তেলের খনি নেই কেন? দেখুন, এর প্রধান কারণ হলো দুই প্লেটের মধ্যে সংঘর্ষের তীব্রতা। আরব প্লেট যখন ইউরেশীয় প্লেটে ধাক্কা দিয়েছিল সেই ধাক্কাটি ছিল তুলনামূলকভাবে হালকা, যে কারণে সেখানকার ক্যাপ রকের লেয়ার অক্ষত রয়ে যায়। ফলে ক্যাপ রকের নিচে জমে থাকা খনিজ তেল যেমনকে তেমনই থেকে যায়। অন্যদিকে ইন্ডিয়ান প্লেট অত্যন্ত দ্রুত গতিতে ইউরেশীয় প্লেটে গিয়ে ধাক্কা মারে। এতে কি হয়, তেলকে আটকে রাখার ক্যাপ রকের লেয়ারগুলি ফেটে যায়, আর যার ফলে জমে থাকা তেল মাটির উপরে উঠে গিয়ে বাষ্পীভূত হয়ে যায়। তো বন্ধুরা, মিডল ইস্টের মাটির তলায় কিভাবে বিপুল পরিমাণ খনিজ তেল এলো, আশা করছি সেটা আমি আপনাদেরকে মোটামুটি বোঝাতে পেরেছি। আর একটি ইন্টারেস্টিং তথ্য আপনাদেরকে দিই। দেখুন, যদিও মিডল ইস্টের মাটির তলায় বিশ্বের 50 থেকে 60% খনিজ তেল মজুদ রয়েছে, তবে একক দেশ হিসেবে সবচেয়ে বেশি তেল আছে দক্ষিণ আমেরিকার ছোট্ট দেশ ভেনেজুয়েলার কাছে। কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প ওখানকার প্রেসিডেন্টকেই তুলে এনেছিল। আশা করছি আপনারা সেই ঘটনাটা জানেন। সারা বিশ্বের মোট খনিজ তেলের 17%
ভেনেজুয়েলাতে আছে। এরপরে সৌদি আরব 15%, তৃতীয় নম্বরে ইরান 12%, 4 নম্বরে আছে কানাডা 9%, 5-এ আছে ইরাক 8%, 6 নম্বরে আছে সংযুক্ত আরব আমিরাত 7%, 7 নম্বরে কুয়েত 6%, 8-এতে রাশিয়া 5%, 9-এ আছে আমেরিকা 4% এবং 10-এ আছে লিবিয়া 3%। দেখতেই পাচ্ছেন আমাদের ভারত শীর্ষ 10 অয়েল রিচ কান্ট্রিগুলোর তালিকায় নেই। ভারত আছে 20 নম্বরে। বিশ্বের মোট তেলের মাত্র 0.28% আমাদের কাছে আছে। তো বন্ধু, ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।